আমার সঙ্গে রয়েছেন সজল এবং রয়েছেন সমীর চক্রবর্তী। সমীরদা, আপনারা তদন্ত দাবি করছেন এবং কি ধরনের তদন্ত আপনারা দাবি করছেন? প্রথম কথা হচ্ছে, দেখুন বিশ্ববাবু, এটা একদম টেকনিক্যাল ব্যাপার। আবার বলছি, যতটুকু আমাদের জানা আছে অল্পবিদ্যায় এই ব্যাপারে, ব্ল্যাক বক্সটা না পাওয়া পর্যন্ত আপনি কিছুই জানতে পারবেন না। কারণ না, ওটাকে অ্যানালিসিস করতে হবে। কারণ লাস্ট মোমেন্টে পাইলট কো পাইলট কি কথা বলেছে সেটা ওখানে রেকর্ড পাবেন। কোথায় টেকনিক্যাল ফল্ট ছিল, কি ছিল, সব রেকর্ডটা ওখান থেকে পাবেন। তাছাড়া কিন্তু সবটাই আন্দাজে বলছেন সবাই। কি এক্স্যাক্ট ঘটনা ঘটেছে কেউ জানে না। লাস্ট মিনিটে ওই যে ককপিটের মধ্যে পাইলট কি সিচুয়েশন ফেস করেছে। আপনাদের ডিমান্ড কি? আমাদের ডিমান্ড হচ্ছে স্বচ্ছ তদন্ত, সত্যি স্বচ্ছ এবং সত্যি কথাটা বেরিয়ে আসুক। আমরা এটা চাই। স্বচ্ছ কেন বলছেন? একটা কারণেই বলছি, তার কারণ এটা এতগুলো যাত্রীর প্রাণের ব্যাপার এবং আগামীতেও কিন্তু যাত্রী প্লেন ছাড়া করবে কি আজকে? আপনি কি মনে হচ্ছে কোথাও অস্বচ্ছ হতে পারে? দেখুন, একটা কথা হচ্ছে, দেখুন ভারতবর্ষের রাজনীতিতে আমি কোনো দল বলছি না, মৃত্যু লুকোনোর একটা খেলা আছে। আমি একটু ইঙ্গিত দিয়ে দিয়েছিলাম আপনাকে আমার বলার সময় আগের বারে যখন আপনি সুযোগ দিয়েছিলেন, যে এখানে কিন্তু প্যাসেঞ্জার লিস্টটা রয়েছে। সুতরাং যাত্রী কতজন ছিলেন তার মধ্যে একজন বেঁচেছেন, অঙ্কটা ইজ ভেরি ক্লিয়ার। 242 - 1, তার মানে যে যিনি বেঁচেছেন তার মানে 241, 241 জন। এটা তো উই আর অ্যাকশিওর যে এরা মারা গেছে। এটা তো এক মিনিট তার বাইরে তখন আপনার পরিসংখ্যান টেনে আমি বলেছিলাম একটা ঘটনা, যে সেটা হচ্ছে আপনি যখন বলছেন 265, তাহলে তো হিসেব বলছে, অ্যারিথমেটিক বলছে, তার মানে 24 জন আরো সিভিলিয়ান মারা গেছেন যেখানে প্লেনটা গিয়ে ক্র্যাশ করেছে। একদম। এবং সেটা বাড়তেও পারে। আমার বক্তব্য হচ্ছে যে আমরা ভারতবর্ষে দেখেছি রাজনীতি করা হয় সব ব্যাপার নিয়ে, এবং সেখানে মৃত্যুর সংখ্যাটাকে লুকোনো হয়। সজলদা লুকোয় নাকি? এবং আমি কারোর নাম বলবো না, এক্ষুনি শুনুন, এটা রাজনৈতিক পরিবেশ করতে চাই না। এতগুলো মানুষের যেখানে প্রাণ গেছে সেখানে আমরা সহমর্মিতা সহ এটা এক নাগরিক হিসেবে তৃণমূল কংগ্রেস জানাচ্ছেন, যেখানে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জানাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানাচ্ছেন, এবং এটা একটা নির্ভীক স্বচ্ছ তদন্ত আমরা দাবি করছি। নির্ভীক হওয়ার কিছু নেই, স্বচ্ছ হোক তাহলেই হবে। আমার বক্তব্য হচ্ছে যে ঠিক যে সমীর কাকু যখন ছোট ছিলেন তখন মৃত্যু লুকোনো যেত, কিন্তু আমি যখন বড় হয়েছি তখন কুম্ভতে কি হয়েছে আমি আনতে চাইছি না এই কথা, আমি আনতে চাইছি না প্লিজ। না না, কুম্ভতে কি হয়েছে? না না, কুম্ভতে মৃত্যু হয়েছে। না না, মৃত্যু কত সংখ্যাটা বলছি আপনি এটা নিয়ে রাজনীতিকরণ হচ্ছে যে 20-50 শুনলে ওনাদের ঠিক মন শান্তি ভরে না, অনেক চাই, আরো মৃত্যু চাই, আরো মৃত্যু চাই। আমি বলছি, বোঝাচ্ছি করোনায়, আমি বলতে করোনায় কি মৃত্যু হয়েছে, আপনি কিভাবে লুকিয়েছেন সেটা নিয়ে আমি। আরে বাবা, আপনাদের লাশগুলো এই অবধি চলে এসেছে, মালদা অবধি ভাসতে ভাসতে। মালদা আপনি কি আপনি উদ্ধার করেছেন? মমতা ব্যানার্জির সরকারকে উদ্ধার করতে হয়েছে। তো মিথ্যা কথা চালুন না। আরে কিসের মিথ্যাবাদ? আপনি যেটা আপনারা তো বিশ্বগুরু মিথ্যাচার মহানায়ক, বিশ্বগুরুর মহানায়ক। আরে আপনাকেই বলছি মিথ্যা কথা। আরে না না, ঠিক 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 ঠিক। আপনি মমতাদি সত্যিবাদী যুধিষ্ঠির, আমি সব ঠিক আছে। করোনার কথা মনে পড়তে আমার মনে পড়লো, এই রাজ্যে করোনার মৃত্যু এখনো লুকোনো হচ্ছে, কারণ এখনো আপনি আপডেট করছেন না। আমি আপনাকে বলছি, দেখুন আমি না যেটা বলতে চাইছিলাম যে মৃত্যু লুকোনোটা আজকের দিনে তো সহজ নয়। আগেকার দিনে মৃত্যু লুকোনো যেত, আজকে সোশ্যাল সাইটে আমি এক্ষুনি ফেসবুক খুলে বলতে শুরু করবো আমার ছেলেটা ওখানে গিয়েছিল, কোথায় গেল। মহাকুম্ভে আমরা সেটা দেখিনি, মহাকুম্ভে দেখিনি, অতিরিক্ত মরেনি, দেখিনি, অতিরিক্ত মরেনি। আমি বলছি তো অতিরিক্ত মরেনি। আরে পোস্টমর্টম না করে ডেড বডি কলকাতায় এসেছে, এখানে না হবে না। এক মিনিট ঠিক ঠিক এক মিনিট এটা বলতে দিন, এটার উত্তর দিতে হবে, এটার উত্তরটা ঠিক ঠিক ওইদিকে। এক মিনিট সমীর বাবু, আপনি বোদ্ধা পলিটিশিয়ান, আপনি এরকম কাঁচা চাল দেবেন না। পোস্টমর্টম না করে বলতে দিচ্ছেন, আপনি তো অন্য, আপনার ক্লাসটা অন্য, আপনার ক্লাসটা অন্য, আপনি ওদের লাইনে নামবেন না। ও নাম বলেছি, তার বাটার বলতে নেই সন্ধ্যেবেলা। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আপনি ঠিক বলেছেন, আপনি যখন বললেন যে কুম্ভ থেকে ডেড বডিটা এসছে উইদাউট পোস্টমর্টেম, তাহলে কি ওটা রেকর্ডেড? আরে দাঁড়ান না, আমি দেবাংশুকে যা বলি সেটা বলবো আপনাকে, সেটা নয়। আমার বলতে দিন, আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে করেননি কেন পোস্টমর্টম, তার উত্তর তো দিতে হবে। আরে বাবা, এই মেডিকেল সায়েন্সে আপনি দাঁড়ান, এই রাজ্যে পোস্টমর্টম হয়নি, 100% হয়নি। আমি 100% আমি বলছি 100% হয়নি। আপনি আবার বলছেন আপনি না জেনে বলছেন, আপনি বিমানে ফেরুন বিশ্ববাবু, যাব এখানে আপনাকে বলতে পারছি আলোচনা একটা বিষয়, আমি বলছি আপনি জানেন না। আমি বিষয় না, আমি আসছি কল্যাণবাবুর কাছে। কল্যাণবাবু, আমি আশরাফ সাহেবের কাছে আসবো এবং আমি পরে শুভাগত জোয়ারদার কাছে যাব। আমার একটা খুব
প্রশ্ন আছে যে আপনি যেটা শুরু করেছিলেন হিউম্যান এরার, আমার যদি মনে পড়ে আপনি একদম আলোচনার শুরুতে শুরু করেছেন হিউম্যান এরারকে আমরা কিন্তু যত সময় গড়াচ্ছে কেউ কিন্তু উড়িয়ে দিতে পারছি না। আপনি আমাকে একটা জিনিস বলুন যে এই যে প্লেনটা যখন টেক অফ করে, যে ল্যান্ডিং গিয়ার খোলা এবং ল্যান্ডিং গিয়ার বন্ধ করা নিয়ে যে প্রশ্নটা উঠছে, কোথাও কি যে প্লেনটা টেক অফ করলো, ল্যান্ডিং গিয়ারের সুইচ, ক্যাপ্টেন আশরাফ, ল্যান্ডিং গিয়ারের সুইচ আর মানে ফ্ল্যাপের সুইচ পাশাপাশি থাকে কি? কাছাকাছি, নট পাশাপাশি। এমন কি হতে পারে ক্যাপ্টেন ল্যান্ডিং গিয়ারের সুইচের বদলে ফ্ল্যাপের সুইচ মেরে দিয়েছেন? ওটাই আমাদের মানে মানে খুব দুঃখের সহকারে যদি আমাদেরকে ধরতে হয় যে হিউম্যান এরর যদি হয়ে থাকে এখানে, সেটাই আমরা দেখতে পাচ্ছি, হুইচ উই কুড বি ভেরি রং। ক্যাপ্টেন দত্ত, ল্যান্ডিং গিয়ারের বন্ধ করা সুইচের বদলে যদি ফ্ল্যাপের সুইচ মেরে দিয়ে থাকেন কি হতে পারে? না, ল্যান্ডিং গিয়ারটা ইন জেনারেল ওয়েতে সামনে থাকে, যখনই ল্যান্ডিং গিয়ার হয় একটু ঝুঁকে পড়ে ওটা করতে হয়, আর ফ্ল্যাপ সবসময় পাশে থাকে, আমার মানে থাইয়ের পাশে থাকে। সো ল্যান্ডিং গিয়ার বলতে গেলে কেউ যদি ফ্ল্যাপ করে এটা মানে খুব মানে কঠিন ব্যাপার, কেন সব সময় গিয়ার আপ বললেই লোকে প্রথমে ইন জেনারেল আমরা যা করে থাকি সামনের দিকে এগিয়ে গিয়ে সামনে স্ক্রিনের সামনে গিয়ে আমরা ল্যান্ডিং গিয়ার তুলি। এটা অনেকবার মিস্টেকও হয়েছে, না এটা ট্রেনিং এ এই না যে ওইখানে যেহেতু আমার ল্যান্ডিং গিয়ারটা সামনে আছে আর আমার হাতের কাছে ফ্ল্যাপ আছে, স্যার ড্রিমলাইনারের মধ্যে কি সেম জায়গাতে আছে? না না, দূরে আছে। বাট আমি যেটা বলছি যে হিউম্যান এরর আমাদের মাসেল মেমোরি, আমাদের ঘুমিয়ে থেকে উঠে পড়েও আমরা প্লেন চালিয়ে দেবো, কিন্তু হিউম্যান এরর আপনি যেটা ক্যাপ্টেন জোয়ারদার বলছিলেন যে ওনার 8200 আছে মানে হি ক্যানট ডু হিউম্যান এরর, দ্যাট ইজ ইনকারেক্ট। একজন 15,000-এর পরেও মিস্টেক করতে পারে। এই মিস্টেকের জায়গা থেকে আমি আসবো কল্যাণ চৌধুরীর কাছে। কল্যাণ বাবু যখন ডিরেক্টর ছিলেন এটিসির, ম্যাঙ্গালোর এয়ারপোর্টে একটা বড় দুর্ঘটনা ঘটেছিল, একটা প্লেন সেটা রানওয়ে ছেড়ে বেরিয়ে গিয়েছিল, আপনাদের স্মরণ থাকতে পারে কল্যাণবাবু, তাই তো? বেরিয়ে গিয়েছিল এবং সেটা ছিল হিউম্যান এরর। পাইলট কিন্তু যথেষ্ট অভিজ্ঞ ছিলেন। আপনি আপনাদের যেটা বলেন যদি বলেন। আমার সেই ঘটনার সময় আমি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে উপস্থিত ছিলাম না, তার জাস্ট হয়তো কিছুদিন আগে বা মাসখানেক আগে কলকাতায় চলে আসি। যাই হোক, যেটুকু আমার মনে আছে, দেখুন একটা ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যখন ঘটে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে একটা সিঙ্গেল ফ্যাক্টর কিন্তু থাকে না, মাল্টিপল ফ্যাক্টর, সেগুলো যখন যোগ হয়, আমাদের টেকনিক্যাল ভাষায় আমরা বলি যে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম মাল্টিপল লেয়ার অফ সেফটি থাকে। এই মাল্টিপল লেয়ার অফ সেফটি আমি যদি কল্পনা করি যে আমার 3টে এখানে বোর্ড আছে এবং সব কটায় 3টে করে ফুটো আছে, আমি যদি একটা ফুটো দিয়ে ও পাশে পাঠাতে চাই যাবে না, কারণ একটা দিয়ে যাবে সেকেন্ডটা আটকে যাবে, আনটিল আনলেস ওই সবগুলো ফুটো অ্যালাইন্ড হয়, তবেই কিন্তু এদিক থেকে ওদিকে যাবে। এটা খুব রেয়ার সিচুয়েশান যে সবগুলো ফুটো অ্যালাইন্ড থাকবে, এটাকে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেমে একটা দেওয়া হয়। ম্যাঙ্গালোর এয়ারপোর্টে যেটা হয়েছিল সেটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর সেখানে কন্ট্রিবিউট করেছিল। প্রথম, অন্য প্ল্যাটফর্মে নামতে পারেননি পাইলট। না, ব্যাঙ্গালোর ওটা নতুন নিউলি কনস্ট্রাক্টেড রানওয়ে, এবং আগের যে ছোট রানওয়ে ছিল ইট ওয়াজ মাচ মোর ডেঞ্জারাস। সেখানে আমার নিজেরই ভয় লাগতো, কারণ যেখানে রানওয়ে শুরু হচ্ছে বা শেষ হচ্ছে নিচে তাকালে 500 ফিট একদম 90 ডিগ্রি, ইট ইজ আর্টিফিশিয়ালি টেবিল টপ তো অনেক রানওয়ে আছে, ওখানে ওই আর্টিফিশিয়াল ওয়াল তুলে সেখানে রানওয়ে বাড়ানো, মানে গেলে সত্যি মাথা ঘুরতো। এবার ফার্স্ট হচ্ছে ভিউয়ার খারাপ ছিল। ভিউয়ার খারাপ থাকলে কী হয়, যেটা বেস করে এয়ারক্রাফট ফ্লাই করে বা ল্যান্ডিং প্রসিডিওরটা কমপ্লিট করে। এবার ভিউয়ার খারাপ থাকার ফলে এটিসির সমস্যা হয়েছে, কারণ ভিউয়ার ডিএমি যদি থাকতো তাহলে এয়ারক্রাফটটা যে পয়েন্টে ডিসেন্ড শুরু করতে পারতো, এটা না থাকার ফলে তাকে অনেক পরে শুরু করেছে, 8-10 মিনিট দেরি করতে হয়েছে, কারণ উল্টো দিক থেকে একটা অন্য জাহাজ ছিল তার নিচে, তো তাকে দেরি করতে হয়েছে। এবার যেই মুহূর্তে দেরি করেছে তার এই ফ্লাইট প্রোফাইল, ডিসেন্ট প্রোফাইলটা, এর মধ্যে এটিসিরও একটা ফল্ট ছিল। না, এটিসির ফল্ট নয়, এটা ভিউয়ার এটিসি নয়, বলতে পারেন যে একটা ইকুইপমেন্ট করেছে, ইকুইপমেন্ট যা মেনটেন করে। দেখুন, একটা ইকুইপমেন্ট, সেই এয়ারক্রাফটই হোক, গ্রাউন্ড ইকুইপমেন্ট হোক, আপনি কখনো কি গ্যারান্টি দিতে পারেন পৃথিবীতে এমন কোনো ইকুইপমেন্ট আছে যার কোনো 100% ঠিক হবে না? কিন্তু পাইলটের একটা হিউম্যান এরর ছিল। আমি সেটা আসছি।
এবার যেহেতু ওনার ফ্লাইট প্রোফাইলটা মানে ডিসেন্ট প্রোফাইলটা প্রবলেম হয়েছে, ওনাকে অনেক হাই রেটে ডিসেন্ট করতে হয়েছে, এবং হাই রেট থাকলে তাকে স্পিডও বাড়াতে হবে, ইফ আই এম নট রং। এবার আমি ফ্যাকচুয়াল কতগুলো দিচ্ছি। যখন এয়ারক্রাফটটা হ্যাঁ খুব ছোট্ট করে 12 মাইলে আছে, পাইলট ইজ রিপোর্টিং আই এম অন আইএলএস। আইএলএস মানে দুটো পার্ট, আমি লোকালাইজারে আছে মানে অ্যালাইন্ড উইথ দ্য রানওয়ে, আর আমি গ্লাইড পাথে আছি মানে আমি প্রপার ডিসেন্ট গ্রেডিয়েন্টে আছি। এইখানে ওর যে হাইট এবং যে পজিশন, সেখানে গ্লাইড পাথ পাওয়ার কথা নয়, কারণ গ্লাইড পাথের একটা সার্টেন কভারেজ আছে। কন্ট্রোলার জিজ্ঞেস করেছে, কনফার্ম করেছে। 8 মাইলেও দেখা যাচ্ছে সে নর্মাল প্রোফাইলের অনেক উপরে আছে। সেই ক্ষেত্রে পাইলট গিয়ে নামতে পারতো। আইডিয়াল সিচুয়েশন রাখবেন, হি উড গো অ্যারাউন্ড করে ঘুরে আসেন, এবং উনি ডিসাইড করেছেন নামবেন এবং টাচ ডাউন করেছেন। আই হ্যাভ সিন দ্যাট স্পট অলমোস্ট অন্য রানওয়ে, উল্টো দিকের রানওয়ে যে টাচ ডাউন পয়েন্ট, সেখানে গিয়ে এখানে একটা সিভিয়ারেও একটা এসছে যে এক্সপার্ট পাইলট ছিল, তাদের মধ্যে ক্ল্যাশ ছিল। হিউম্যান এরার নাকি টেকনিক্যাল ফল্ট নাকি মেইনটেনেন্সের প্রবলেম, এগুলো তো আলোচনা তদন্ত হবে। কিন্তু আজকের অনুষ্ঠান শেষ করব এমন একজনের কথা দিয়ে, মানে যাকে গোটা পৃথিবী এই মুহূর্তে মানে সব থেকে ভাগ্যবান ব্যক্তি হয়তো, বিশ্বাস কুমার রমেশ। मैं जो साइड पे था ना, वो साइड हॉस्टल पे नहीं लैंड हुई थी। मैं जहाँ लैंड हुआ था ना, वो नीचे की साइड थी, वहाँ थोड़ा पेस भी था। जैसे मेरा डोर टूटा ना सब, तो मैंने देखा ना जब सामने कि थोड़ा इधर पेस है, मैं ट्राई कर सकता हूँ निकलने के लिए, तो फिर मैं निकल गया उधर। এত বড় দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী, এবং আগামী দিনে এনার কাছেই হয়তো সেই ক্লু রয়েছে, জানি না এনার কাছে আছে কিনা, ককপিট ভয়েস রেকর্ডার, ব্ল্যাক বক্স, অনেক কিছু রয়েছে, কিন্তু একমাত্র জীবিত যাত্রী যিনি বেঁচে ফিরে এসেছেন। আমরা আশা করব আগামী দিনে এই ধরনের দুর্ঘটনা যেন না ঘটে এবং সঠিক তদন্ত হোক, এবং আমরা যারা নির্ভাবনায় পাইলটের হাতে নিজেদের সমর্পণ করে দিয়ে আকাশে উড়ি, তাদের যেন জীবন এভাবে নষ্ট না হয়, এটুকুই শুধু প্রার্থনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।